এসালম গ্রুপের কত টাকা লোন দেওয়ার কথা, ও তো বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হওয়ার কথা, কিন্তু খুঁজে দেখেন খোঁজ নাই, কোনো বেক্সিমকো গ্রুপের কোনো খোঁজ নাই। এই গ্রুপগুলো শুভঙ্করের ফাঁকি দিচ্ছে জনগণকে নিংড়ে খাচ্ছে, জনগণের কষ্টার্জিত ব্যাংকের টাকাগুলো আবার লোপাট করে বিদেশে পাচার করছে। এরা যে কত টাকা এদের লাগবে জীবনযাপন করতে আমরা আসলে জানি না। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট খুঁজে দেখবেন ব্যাংকে লোন নিয়ে বলে আমার ট্যাক্স দেবো কোথায়, আমি তো সব লোন, কোটি কোটি টাকা লোপাট করছে ব্যাংক থেকে, টাকাতে পরিণত হয়েছে, সম্মিলিত করাপশনের একটা হাবে পরিণত করেছে। সুতরাং এই দেশে যত কোটি টাকারই বাজেট করেন না কেন, তল থেকে সব ফাঁকা করে নিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এগুলো এমনি এমনি হবে না, আমি জানি এগুলো অরণ্যের রোদন, এগুলো বইলেও এই সরকারের কিছুই হবে না, কারণ এইখানের টপ টু বটম সবই এইগুলোর সাথে জড়িত। কারণ নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ করছে, ওগুলো ইউসুল করবে কিভাবে, বৈঠা আছে বাজেটের জন্য, ওই আসবে লোকাল গভর্নমেন্টে অ্যালোকেশন, ওইখান থেকে কাটতে থাকবে। এগুলো একটু হিসাব কিতাব করেন, এগুলো নিয়ে কোনো মিডিয়া নিউজ করলে আপনাদের আবার মিডিয়াও বন্ধ করে দেয়, অনেক সময় প্রেশার আসে, আবার আইসা বৈশা থাকে যে এই নিউজ করা যাবে না, কত টাকা লাগবে, এরকম হুমকি দামকিও আমরা দিতে শুনি। আমরা এগুলো আর্কাইভিং করতেছি, কোথায় কতটুকু হুমকি দিচ্ছ আর কোথায় কতটুকু টাকা খাচ্ছ, সময় অনুযায়ী সব আমরা ডিক্লেয়ার করব। শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে হয়েছে, সবার হিসাব এরকম হবে যদি সচেতন না হও। প্রতি বছরই বিশাল বিশাল অ্যামাউন্টের বাজেট করা হচ্ছে, জনগণের মাথাপিছু আয় 2000 মার্কিন ডলার, 2700 মার্কিন ডলার ছাড়িয়ে যায়, কিন্তু শুভঙ্করের ফাঁকি আসলে আপনি 1000 মার্কিন ডলার ভোগ করতে পারেন না, কারণ ইনকাম ডিসপারশনটা এত বেশি। মাত্র 20% মানুষ এদেশের 90% সম্পদ জিম্মি করে রাখছে। আশ্চর্যজনক হলেও এইটাই সত্যি। আর বাদ বাকি 10% সম্পদ বাকি মানুষেরা ভোগ করে থাকে। সুতরাং আমরা যে সম্পদগুলো পাচ্ছি, এগুলো আসলে আমাদের খালি শেখানো হয় যে আমরা হচ্ছে ওই 2700 মার্কিন ডলার, এবার বাজেট দিয়ে বলবে দেখো 3000 মার্কিন ডলার আমরা ছাড়িয়ে গিয়েছি মাথা পিছু আয়। ফাইজলামির কোনো জায়গা নাই। ওইখানে যদি আমরা গিনি কোএফিসিয়েন্ট অ্যানালাইসিস করি তাহলে দেখব ইনকাম ডিসপারশনের লেভেলটা এত হাই, ইউ কান্ট ইমাজিন। পুঁজিপতিরা পুঁজিবাদী হচ্ছে, অনেক বড় লোক হয়ে যাচ্ছে, আর নিম্ন স্তরের মানুষেরা, মিডিল স্তরের মানুষেরা যারা দিন রাত কঠোর পরিশ্রম করে 20,000 টাকা ইনকাম করতে পারে না, এই মানুষগুলোর হাড় ভাঙা পরিশ্রমের উপর ট্যাক্স আরোপ করে আলিশান জীবনযাপন করে। এদেশে এনবিআর থেকে আয় হয় না কেন? কেন ট্যাক্স রেট এত বেশি বাড়িয়ে দিতে হবে? এদেশের যা ট্যাক্স পেয়ার রয়েছে, যারা ট্যাক্স দেওয়া সক্ষম, তার মাত্র 25% মানুষ এই দেশে ট্যাক্স দেয়, 75% ট্যাক্স দেয় না। আর এই 75% অ্যানালাইসিস করে দেখা গিয়েছে তারা সবাই সরকারি ছত্রছায়ায় প্রতিপালিত। বিশাল বিশাল রাঘব বোয়াল, কোটি কোটি টাকা ট্যাক্স দেওয়ার কথা, কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে এমন পরিস্থিতি করে বাড়ায় যে ওর সাইডে এতিম, দুস্থ, অসহায় আর কেউ নাই, পারলে ওরে 2 টাকা ভিক্ষা দিতে পারলে মনে হয় ভালো লাগে। পরিস্থিতি এমন করে ফেলে। এই ইনফ্লেশন রেটের সাথে সাথে তার এই ওয়েজটা, বেতনটা যখন বেতন কাঠামোকে অ্যাডজাস্টমেন্ট করা হয় না, তখনই তো সে করাপশন করতে থাকে। সুতরাং গভর্নমেন্টকে এই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে। আরএমজি সেক্টর হচ্ছে বাংলাদেশের এত গ্রুমিং সেক্টর, যেখানে বলা হচ্ছে, আমরা ইকোনমিক্সে বলি যে ডোন্ট পুট অল দ্য বলস ইন আ বাস্কেট, কিন্তু বাংলাদেশের সব বলগুলো এক বাস্কেটের মধ্যে আসে, সেটা হচ্ছে আরএমজি সেক্টর। এই সেক্টরের সাথে যে পরিমাণে মানুষ এঙ্গেজমেন্ট আছে, অথচ এই সেক্টরে ধরি আমি আয় হয় $24 বিলিয়ন, কিন্তু র মেটেরিয়ালস কিনতে গিয়ে $22 বিলিয়ন আবার বিদেশে আমার দিয়ে দিতে হয়, অথবা $21 বিলিয়ন বিদেশে আমার দিয়ে দিতে হয়। মাঝখানে যে $3 বিলিয়ন থাকে, সেই $3 বিলিয়ন হচ্ছে আমার দেশের আসলে নিট ইনকাম। আমাদের দেশের মূলত এই সম্পদটা এখানেই থাকে, আর বাদ বাকি বিদেশের টাকা বিদেশি আবার চলে যাচ্ছে। বাংলাদেশের মূল আয়ের সোর্স হচ্ছে রেমিটেন্স সেক্টর, কিন্তু রেমিটেন্সের ক্ষেত্রে ইচ্ছা করে আধিপত্যবাদী ভারতীয় শক্তি আমাদেরকে দমিত করে রাখে। কারণ রেমিটেন্সের ক্ষেত্রে আমার জনগণকে যদি আমি টেকনিক্যাল এডুকেশনে অনেক বেশি এক্সপার্ট করে বিদেশে প্রেরণ করতে পারি, তাহলে রেমিটেন্স সেক্টরটা আমার দেশের জন্য সবচেয়ে সুপার ক্লাস একটা ইকোনমি উপহার দিতে পারে, যেটা ভারত আসলে চায় না। যার ফলে আমার কারিগরি শিক্ষার কাঠামোর মধ্যে পরিবর্তন আনা, আমার ইউনিভার্সিটি হায়ার স্টাডির ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাফিলিয়েশন অথবা মানে কর্মমুখী যে শিক্ষা কাঠামোটা, এটা তারা করতে দিতে চায় না। রেমিটেন্সে যারাও কষ্ট করে বিদেশে যায়, 1,56,00,000 বা 1,58,00,000 ডায়াসপোরা বিদেশে রয়েছে, যারা রেগুলার রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স যোদ্ধাদের আমাদের দেশের বাজেটে কখনোই কোনোদিন আইডেন্টিফাইড করা হয় না। তাদের মর্যাদা নিশ্চিত করা, তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস প্রণোদনা চালু করা, যদি এটা করতে না পারে, রেমিটেন্স যোদ্ধারা যদি
রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি 1 মাসের ভিতরে ফ্লাকচুয়েট করবে, যা তুলে ধরার মতো ইকোনমির অল্টারনেট কোনো সোর্স বাংলাদেশে রাইট নাও এখনো ডেভেলপ করে নাই। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নাই। তারা গিয়ে দাঁড়ায় থাকে অ্যাম্বাসেডরের কাছে, অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট, এরকম একটা ভাব নিয়ে পায়ের উপরে পা তুলে থাকে। আর বিদেশে আমার দেশের শ্রমিকেরা গিয়ে কত কষ্ট করে যে জীবনযাপন করে, আনবিলিভেবল। তারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তার ভিসার প্রবলেম দূর করা হয় না, পাসপোর্টের প্রবলেমগুলো দূর করা হয় না, আবার দূর করতে গেলে সেইখান থেকে টাকা নেওয়া হয়। এইটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একবার আক্ষেপ করে বলেছিল যে আমি বলছিলাম একটা শুভেচ্ছা নামে একটা অ্যাপস ডেভেলপ করতে, এটার মাধ্যমে বিদেশে যারা রয়েছে শ্রমিক তারা আমাদের কাছে বার্তা পাঠাবে, কোনো সমস্যা হলে আমরা এখান থেকে সলিউশন করব। আমি এইগুলা তারে সরকারকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আমি নির্দেশনা দিলাম সচিবদের, 1 বছর পরেও আমাকে আইসা কি কারণে হচ্ছে না তা তারা বলতে পারে না। একটা দেশের প্রধান উপদেষ্টা বলে আমি একটা অ্যাপ বানাইতে বলছি, আর তার সচিব কাজ করে না। ডিপ স্টেট বা আমলাতান্ত্রিক জটিলতা কোন পর্যায়ে চলে গিয়েছে। আমরা সর্বোপরি এতটুকুই বলতে চাই, প্রিয় উপস্থিতি, আমাদের স্বাস্থ্য খাতের দৈন্য দশা একেবারে। জিডিপির মানে লেস দ্যান 1% একটা দেশের স্বাস্থ্য খাতে, অথচ আমার কনস্টিটিউশন বলছে স্বাস্থ্য হচ্ছে আমার নাকি মৌলিক অধিকার। সরকারি স্বাস্থ্য খাত, সরকারি হাসপাতাল আর ওই যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গেলে মনে হয় এগুলা একটা গরু ছাগলের আড্ডাখানার কাছে আসছে। মানুষের কোনো মর্যাদা কি ওইখানে আছে? সিঁড়ির কাছে ঘুমায় আছে। মানুষ যায় ওইখানে চিকিৎসার জন্য, অথচ ওইখানে যে পরিমাণে জীবাণু বসবাস করে তাতে একজন গেলে নির্ঘাত যদি মরার পথযাত্রী, মৃত পথযাত্রী না হয়, ও মরার জন্য ওইখান থেকে প্রস্তুতি নিয়েই তার হাসপাতালে, বেসরকারি হাসপাতালে অথবা বাড়িতে যাইতে হয়। আপনি গেলে ওখানে সার্ভিস পাবেন না, সেখানে মধ্যস্বত্বভোগী দালালদের এত বেশি দৌরাত্ম্য। এই স্বাস্থ্য খাতে আবার যা বাজেট দেওয়া হয়, করাপশনের যদি লিস্ট করা হয় কোন কোন খাতে বেশি করাপশন হয়, আশ্চর্য হচ্ছে করাপশনের খাতের মধ্যে শিক্ষা খাত রয়েছে 2nd পজিশনে বা কখনো কখনো 1st পজিশনে। জাতির যারা জাগ্রত বিবেক তৈরি করে, যারা মানুষ তৈরি করে, তারা দুর্নীতির সাথে জড়িত। ইউজিসিতে কোটি কোটি টাকা লোপাট হয়, জনগণের জন্য বরাদ্দ, ছাত্রদের জন্য বরাদ্দ হয়। ইউজিসিতে যে পরিমাণে টাকা বরাদ্দ করা হয়েছে আমি হিসাব করে দেখছি যে এইগুলা বিগত 15 বছরে ইউজিসিতে যা বরাদ্দ, তাতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তার হল ছাড়া থাকার কথা না, কিন্তু ইউনিভার্সিটিগুলো তার হল দিতে পারে না। রাজশাহী ইউনিভার্সিটি 70% স্টুডেন্ট হল পায় না, অসহায় জীবনযাপন করে। লেখাপড়া করতে গিয়ে নিজের ইনকামের চিন্তা করতে করতে একটা মানুষের জীবনটা তছনছ হয়ে যায়, সেখানে টিউশনি পাওয়া যায় না। একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রের 600 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা টিউশনি করতে হয়, সারা দিন কষ্ট করতে হয়। লেখাপড়া করবো কোথা থেকে? মাথার ভিতরে এমন একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। উচ্চশিক্ষা নিয়ে সরকারের কোনো প্ল্যান নাই, আবার যাদেরকে এখানে বসিয়ে রাখে তারা হচ্ছে এক একটা দুর্নীতির রাজপুত্র বসে থাকে। শিক্ষা খাতের পরে হচ্ছে স্বাস্থ্য খাত, হচ্ছে দুর্নীতির ক্ষেত্র। যারা এইখান থেকে টাকা লোপাট করে, এদের সন্তান মানুষ হওয়ার কথা না, এদের সন্তান মানুষ হওয়ার কথা না, এদের স্ত্রী পরিবার পরিজন মানুষ হওয়ার কথা না। কারণ মানুষের টাকাগুলো লোপাট করে তারা নিয়ে যাচ্ছে। আমরা ট্যাক্স দেই, আমরা ব্যাট দেই। আপনি তো ডিরেক্ট বা ইনডিরেক্ট ট্যাক্সের টাকা আপনারও দিতে হয়। আপনি সাংবাদিক বসে আছেন, আপনারও দিতে হয়, আমারও দিতে হয়। আমি একটা জামা পরলেই আমার 15% ট্যাক্স কেটে নেয়, এবং এইটাই হচ্ছে সরকারের আয়ের সবচেয়ে বড় ক্ষেত্র, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা ইউ আর বাউন্ড টু পে। আমার কাছ থেকে ট্যাক্স নেয়, রিক্সাওয়ালার কাছ থেকে ট্যাক্স নেয়। যে ট্যাক্স নিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, এই গভর্নমেন্ট সিস্টেম চলে, সেই ট্যাক্সের অধীনে আমাকে একটু স্বাস্থ্যসেবা সরকার দিবে, সেই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও গরিমসি করে তারা। আমরা বলবো স্বাস্থ্য খাতে ন্যূনতম 5% বরাদ্দ জিডিপি দিতে হবে গভর্নমেন্টকে। এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশের যে দৈন্যদশা রয়েছে, প্রাইভেটাইজেশন, প্রাইভেট হাসপাতাল বা স্বাস্থ্যমন্ত্রী যারা হয়, প্রতিমন্ত্রী যারা হয়, ওইখানে যারা আছে, ইয়ার আর এক জগৎ। তাদের আবার এত বড় বড় প্রাইভেট হসপিটাল, এরা ওই দিকে কোনোদিন নজর দেয় না। কারণ পাবলিক হসপিটাল ডেভেলপ হইলে ওই প্রাইভেট হসপিটালের ব্যবসা সব তো বন্ধ হয়ে যাবে। মেশিন যেগুলো কেনার জন্য বাজেট হয়, প্রাইভেট হসপিটালের চাইতে বেশি বাজেট হয়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, সবচেয়ে ভাঙাচুরা মেশিন সরকারি হাসপাতালে থাকে। তো 6টা এক্সরে মেশিন থাকলে সব সময় 5টা অকেজো থাকে, একটা মোটামুটি চলে। ইন্সপেকশনে আসলে কিন্তু আবার 5টা সচাল হয়ে যায়। এই হচ্ছে আমার দেশের জনগণের অবস্থা। আমাদের দেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, প্রতিরক্ষা খাতের বরাদ্দ দেওয়া হয় শুধু বেতন দিয়েই শেষ। এখানে কোনো গবেষণা নাই, এখানে কিভাবে ড্রোন তৈরি করতে হবে, মিসাইল তৈরি করতে হবে, তার কোনো ইঞ্জিনিয়ারিং শেখানো হয় না। আমাদের দেশের এইরকম খাত ধরে ধরে বলতে গেলে এই দেশটা একটা অতল গহ্বরের মধ্যে পতিত রয়েছে। আমরা সর্বোপরি সরকারের কাছে এতটুকু আহ্বান জানাই, সুবুদ্ধির উদয় ঘটান,
দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, তরুণ প্রজন্মকে নিয়ে চিন্তা করেন। আগামীর বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে হয়, তাহলে আগামীর বাংলাদেশের অর্থ কাঠামো, রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামোকে আমাদের গড়ে তুলতে হবে সম্মিলিতভাবে। আজকের এই তারুণ্যের বাজেট ভাবনায় যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, সকলকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।